বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীকে এবারও জুলাই সন্ত্রাসীরা বিপ্লব বা নিদেন পক্ষে গণ অভ্যুত্থান হিসাবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো। 5ই আগস্টকে ঘিরে সরকার, জামায়াত ইসলামী এবং জুলাই সন্ত্রাসীদের দল এনসিপি গত 1 মাস ধরে যা করেছে সারা বাংলাদেশে জনগণের টাকার শ্রাদ্ধ, তাতে বাংলাদেশের মানুষের কিছু এসে যায়নি, বরং সাধারণ মানুষ এসেছে। কারণ মানুষের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, চুলোয় গ্যাস নেই, বিদ্যুৎহীন অন্ধকারে বসে মানুষ প্রশ্ন করছে বিপ্লব না সন্ত্রাস, অভ্যুত্থান না রাষ্ট্র দখল। এমনকি 5ই আগস্টের রাষ্ট্রীয় আয়োজনেও হয়েছে ভয়ঙ্কর এবং অপমানজনক মারামারি এবং হট্টগোল, যেখান থেকে বিদেশি কূটনীতিকদের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়েছে যান বাঁচাতে। দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবনকে গায়ের জোরে জুলাই জাদুঘর হিসাবে উদ্বোধন করে দেশের গৌরবময় মুক্তিযুদ্ধ জাদুঘরকেও অপমান করা হয়েছে। যে মুক্তিযুদ্ধ জাদুঘর কথিত জুলাই জাদুঘরের মতো রাষ্ট্রের টাকা এবং দখল করা সরকারি ভবনে প্রতিষ্ঠিত হয়নি, দেশের সাধারণ মানুষ নিজের পকেটের টাকা দিয়ে সেটি গড়ে তুলেছে। সেটিকে বাদ দিয়ে এখন জুলাই জাদুঘর নিয়ে পড়েছে এই জুলাই সন্ত্রাসীরা। আর সেই জুলাই জাদুঘর উদ্বোধনে তারেক রহমানের পাশে অংশ নিয়েছেন অবৈধ ইউনূসও। কিন্তু এই খবর দেশের নিয়ন্ত্রিত মিডিয়া ছাড়া পৃথিবীর আর কোথাও তেমন কোনো গুরুত্বই পায়নি। অথচ দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে সাংবাদিক সম্মেলনে যুক্ত হয়ে পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যমের মনোযোগও পেয়েছেন। তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির তৈরি জুলাই বয়ানকে নিজের পাল্টা বয়ান দিয়ে বড় ধরনের ধাক্কা দিয়েছেন। চলুন জুলাই সন্ত্রাসের দ্বিতীয় বার্ষিকী কেমন গেল তার একটা মূল্যায়ন করা যাক। প্রথমে বুঝতে হবে কেন ঘটনাকে রাষ্ট্রীয়ভাবে বিপ্লব ঘোষণা করলেই সেটি বিপ্লব হয়ে যায় না। বিপ্লব কোনো প্রজ্ঞাপনের নাম নয়, কোনো সরকারি ছুটির নাম নয়, কোনো জাদুঘরের নামও নয়। বিপ্লবের সবচেয়ে বড় প্রমাণ থাকে মানুষের জীবনে। রাষ্ট্র বদলালে নাগরিকের নিরাপত্তা বাড়ে কিনা, বাজারে দ্রব্যমূল্য কমে কিনা, মানুষের কাজের সুযোগ তৈরি হয় কিনা, বিচার ব্যবস্থা স্বাধীন হয় কিনা, গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে কিনা এবং রাজনৈতিক প্রতিপক্ষেরও বেঁচে থাকার অধিকার থাকে কিনা, এসব দিয়ে বিপ্লবের সাফল্য বিচার করতে হয়। 2 বছর পর বাংলাদেশের মানুষ কি দেখছে? মানুষ দেখছে রাজনৈতিক প্রতিপক্ষকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার মানুষ মামলা, গ্রেপ্তার, চাকুরিচ্যুতি, সম্পত্তি দখল এবং মবের আতঙ্কে রয়েছে। সংবাদ মাধ্যমকে বলে দেওয়া হচ্ছে কার বক্তব্য দেখানো যাবে, কার বক্তব্য দেখানো যাবে না। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের আধিপত্যের সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এনসিপি নিজেদের জুলাইয়ের মালিক দাবি করছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে জুলাইয়ের ইতিহাসও নিজের নামে লিখতে চাইছে। আর জামায়াত চাইছে পুরো ঘটনাটিকে ব্যবহার করে 71-এর পরাজয়ের রাজনৈতিক প্রতিশোধ নিতে, এবং প্রতিশোধের টার্গেট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। অর্থাৎ তারা বিপ্লব প্রতিষ্ঠা করতে পারেনি, বরং বিপ্লবের মালিকানা নিয়ে নিজেদের মধ্যে মারামারি, হত্যাযজ্ঞ শুরু হয়েছে। 5ই আগস্টের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি ছিল এর সবচেয়ে বড় এবং স্পষ্ট উদাহরণ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাইয়ের কথিত শহীদ পরিবার এবং আহতদের সংবর্ধনার জন্য যে অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে প্রদর্শিত তথ্যচিত্র নিয়ে এনসিপির নেতাকর্মীরাই প্রতিবাদ করেছে। তাদের অভিযোগ, জুলাইয়ের ইতিহাস থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 9 দফা এবং 1 দফার ঘোষণার মতো বিষয় বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তথ্যচিত্রে তারেক রহমানকে এমনভাবে সামনে আনা হয়েছে যেন পুরো আন্দোলনের রাজনৈতিক পরিণতি তার হাত ধরেই তৈরি হয়েছিল। এখানে দৃশ্যটি লক্ষ্য করুন। রাষ্ট্র জুলাইকে জাতীয় ঐক্যের ইতিহাস হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, অথচ সেই ইতিহাসের প্রধান দাবিদাররাই অনুষ্ঠান বর্জন করছে, মারামারি করছে। মঞ্চে তখন অস্থায়ী রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী,
বিদেশি কূটনীতিক এবং শহীদ বা তথাকথিত শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত। আর নিচে চলছে স্লোগান, ধমক, পাল্টা অভিযোগ, বিশৃঙ্খলা। মানে অনুষ্ঠান আয়োজক বা আয়োজনকারী বা উপস্থাপনাকারী যিনি উপস্থাপনা করছেন বারবার অনুরোধ জানাচ্ছেন শান্ত হন, শান্ত হন। পুলিশ কর্মকর্তা এসে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী কানে কানে, এদেরকে কি বার করে দিব? ভাবুন অবস্থা। নিরাপত্তা কর্মীদের সামনে একটা ঢাল হয়ে দাঁড়াতে হয়েছে তাদেরকে। কূটনীতিকরা অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন যান বাঁচাতে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেও বলতে হয়েছে বিদেশিদের সামনে ঘটে যাওয়া ঘটনায় তিনি লজ্জিত এবং ব্যথিত। যে কথিত বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে তার নিজের দাবিদাররাই ঠিক করতে পারে না বিপ্লবের নেতাকে, ঘোষককে, মালিককে, ইতিহাসে কার ছবি থাকবে কার থাকবে না, সেই বিপ্লবকে জাতীয় ইতিহাস বলা যায়? যায় না বাহে। এটি আসলে বিপ্লবের ইতিহাস নয়, রাষ্ট্র ক্ষমতা দখলের ইতিহাস, রাষ্ট্র ক্ষমতা ভাগ বাটোয়ারার ইতিহাস। এনসিপি বলছে আন্দোলন ছিল তাদের, বিএনপি বলছে রাজনৈতিক বিজয় তাদের, আর জামায়াত জানে যে এটা তাদের আদর্শিক ভবিষ্যৎ এবং তারা সেই ভবিষ্যৎ, ৭১কে মিটিয়ে দেওয়ার ভবিষ্যৎ নির্মাণের জন্যই তারা সর্বস্ব বিনিয়োগ করে এই জুলাই সন্ত্রাস ঘটিয়েছিল। আর অবৈধ ইউনূস কি বলছেন? নেপথ্যের নকশা তার, মেটিকুলাস ডিজাইন তিনি করেছেন। এতজন মালিকের টানাটানিতে কথিত জুলাইয়ের তথাকথিত বিপ্লব এখন ছেঁড়া কাপড়ের মতো হয়ে গেছে। যে যার দিক থেকে টানছে আর কাপড়টি মাঝখান থেকে ফারাক করে ছিঁড়ে যাচ্ছে। অন্যদিকে দিল্লির ঘটনাটি সম্পূর্ণ বিপরীত এক রাজনৈতিক ছবি তৈরি করেছে, এবং সেটা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেই। বাংলাদেশের সরকার আগেই দেশের সংবাদ মাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে সতর্ক করেছিল। ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল, অনুষ্ঠানটি বন্ধ করার জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল। ভারত জানিয়ে দিয়েছিল এটি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের আয়োজন, ভারত সরকারের সঙ্গে যুক্ত নয়, সেখানে প্রকাশিত বক্তব্য তারা সমর্থন করে না। কিন্তু এত সতর্কতা, এত আপত্তি, এত নিষেধাজ্ঞার পরও শেখ হাসিনার বক্তব্য তো থামানো যায়নি। বাংলাদেশের টেলিভিশন বন্ধ রাখলেও রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য গার্ডিয়ান সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি প্রচার করেছে। শেখ হাসিনা দেশে ফেরার সময় ঘোষণা করেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং বর্তমান সরকারের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যর্থতা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। এখানে প্রশ্ন শেখ হাসিনার প্রতিটি দাবি সত্য কি সত্য নয় সেটি নয়, মূল রাজনৈতিক প্রশ্ন হলো সরকার তার কণ্ঠ বন্ধ করতে পেরেছে কিনা। উত্তর হচ্ছে পারেনি, বরং তাকে ঠেকানোর অতিরিক্ত চেষ্টা তার বক্তব্যের আন্তর্জাতিক গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। যে বক্তব্যকে সরকার গুরুত্বহীন বলতে চায় সেই বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র ক্ষোভ জানিয়ে দীর্ঘ বিবৃতি দেওয়া হলো কেন বলেন তো? সেখানে শেখ হাসিনাকে পলাতক, দণ্ডিত, গণহত্যার আসামি, অপরাধী এবং মাফিয়া চক্রের নেতা বলা হয়েছে। ভারতকে সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, প্রত্যর্পণ চুক্তির কথা বলা হয়েছে, এমনকি দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার হুমকিও ইঙ্গিতের মধ্যে রাখা হয়েছে। একটি গুরুত্বহীন রাজনৈতিক ব্যক্তির গুরুত্বহীন বক্তব্য হলে রাষ্ট্রকে এত দ্রুত, এত দীর্ঘ এবং এত উত্তেজিত প্রতিক্রিয়া দিতে হয় না। আসলে এই প্রতিক্রিয়া প্রমাণ করছে যে দিল্লির সেই সাংবাদিক সম্মেলন ঢাকার ক্ষমতা কেন্দ্রে বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের নাকি মুরদ নাই। মুরদ যে আছে আন্তর্জাতিকভাবে সরকারকে এই কথিত জুলাই বিপ্লবকে ফাদাফাই করে দেওয়ার, সেটা তো শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার বক্তব্য এমন এক সময় এসেছে যখন দেশের ভেতরের পরিস্থিতি হঠাৎ করেই অস্বাভাবিকভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে। মহেশখালীর এলএনজি অবকাঠামোয় দুর্ঘটনার পর গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বিশৃঙ্খলা বেড়েছে, নাসির উদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষ হচ্ছে, একের পর এক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান এবং হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই বাংলাদেশ একের পর এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা সফর করছেন। এসব ঘটনা একই পরিকল্পনার অংশ, এমন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রকাশ্য প্রমাণ আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু ঘটনাগুলোর সময়, ধারাবাহিকতা এবং পারস্পরিক রাজনৈতিক প্রভাব প্রশ্ন তোলার জন্য যথেষ্ট। কারণ বাংলাদেশের রাজনীতিতে সংকটগুলো প্রায়শই আলাদা আলাদা ঘটনা হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত একটি বৃহত্তর ক্ষমতার পুনর্বিন্যাসের অংশ হয়ে ওঠে এসব ঘটনা। সেনাবাহিনীর সাম্প্রতিক
জনসংযোগ কার্যক্রম মানুষের নজর এড়াচ্ছে না। ধর্মীয় ভাষা, ইসলামিক পরিচিতি এবং জনসম্পৃক্ততার দৃশ্য বেশি করে তুলে ধরে প্রতিষ্ঠানটি সমাজের নির্দিষ্ট একটি জনগণের বা ধর্মবিশ্বাসের মানুষের সমর্থন তৈরি করতে চাইছে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। এটি হয়তো সাধারণ জনসংযোগ এর কৌশল, আবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মাথায় রাখলে ভবিষ্যৎ কোনো ভূমিকার জন্য জনমত প্রস্তুত করার প্রচেষ্টাও হতে পারে। প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নয়, কিন্তু লক্ষণগুলো পর্যবেক্ষণ করা জরুরি। সবচেয়ে বড় ব্যর্থতা হলো 2 বছরেও জুলাইয়ের কোনো সর্বজন গ্রাহ্য নৈতিক ভিত্তি তৈরি করতে পারেনি দেশের ভেতরে, বিদেশে তো দূরের কথা। একটি সত্যিকারের গণ অভ্যুত্থান হলে তার স্মৃতি রক্ষার জন্য গণভবন দখল করে জাদুঘর বানাতে হতো না, মানুষের হৃদয়েই তার জাদুঘর তৈরি হতো। একটি সত্যিকারের বিপ্লব হলে তার বার্ষিকী পালনের জন্য সরকারি কর্মচারী, মন্ত্রী, পুলিশ, রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক এবং রাষ্ট্রীয় বাজেটের প্রয়োজন হতো না, মানুষ নিজেরাই রাস্তায় নামতো। কিন্তু 5ই আগস্ট দেখা গেল রাষ্ট্র আয়োজন করেছে, দলগুলো লোক জড়ো করছে, মিডিয়া নির্দেশিত প্রচার চালাচ্ছে, অথচ সাধারণ মানুষ বাজারে চালের দাম, গ্যাসের সংকট, বিদ্যুতের লোডশেডিং এবং কাজের অভাব নিয়ে চিন্তিত, ব্যস্ত। বিপ্লবের গান বাজছে রাষ্ট্রীয় মঞ্চে, আর মানুষের ঘরে রান্না হচ্ছে না, পেটে ভাত নেই। এটা জুলাই বয়ানের সবচেয়ে বড় পরাজয়। তারেক রহমান এবং অবৈধ ইউনূস গণভবনে দাঁড়িয়ে যে জুলাই জাদুঘরের উদ্বোধন করলেন, সেটিও ইতিহাসের উপর রাজনৈতিক দখলদারির প্রতীক। একটি রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হামলা, লুটপাট এবং ভাঙচুরের স্মৃতিকে গৌরবের জাদুঘরে পরিণত করা হয়েছে। অথচ 1971 সালের মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের আত্মত্যাগ, 2 লাখ নারীর সম্ভ্রম এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের ইতিহাসকে ক্রমাগত ছোট করা হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল নাগরিক উদ্যোগে, মানুষের অনুদানে, ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে। জুলাই জাদুঘর প্রতিষ্ঠিত হলো দখল করা রাষ্ট্রীয় স্থাপনায় রাষ্ট্রের টাকা এবং ক্ষমতাসীনদের রাজনৈতিক বয়ানকে স্থায়ী করার জন্য। এই 2 জাদুঘরকে একই ঐতিহাসিক উচ্চতায় বসানোর চেষ্টা মুক্তিযুদ্ধের প্রতি শুধু অবজ্ঞাই নয়, একটি পরিকল্পিত ঐতিহাসিক প্রতিস্থাপন। সেই যে রিসেট বাটনে চাপ দেওয়ার কথা ইউনূস বলেছিলেন, ইউনূস সেটাই করলেন। কিন্তু ইতিহাসকে এত সহজে প্রতিস্থাপন করা যায়? রিসেট বাটন টিপলেই হয়ে গেল? 71কে সরিয়ে 24কে বসানো যাবে? যাবে না। বঙ্গবন্ধুকে মুছে ইউনূসকে জাতির নতুন প্রতিষ্ঠাতা বানানো যাবে? যাবে না। মুক্তিযুদ্ধের জায়গায় জুলাই বসানো যাবে? যাবে না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার কয়েক কোটি সমর্থককে রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলাও যাবে না। 5ই আগস্টের দ্বিতীয় বার্ষিকী তাই সরকারের বিজয়ের দিন হয়নি, এটি হয়েছে তাদের বয়ানগত পরাজয়ের দিন। ঢাকায় নিজেদের অনুষ্ঠানে তারা নিজেদের ইতিহাস সামলাতে পারেনি, দিল্লিতে তারা প্রতিপক্ষের বক্তব্য থামাতে পারেনি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারেনি, এনসিপিকে সন্তুষ্ট করতে পারেনি, জামায়াতকে আড়ালে রাখতে পারেনি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষ থামাতে পারেনি, মানুষের ঘরে গ্যাস এবং বিদ্যুৎ পৌঁছাতে পারেনি। রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে একটি তারিখকে ছুটির দিন বানানো যায়, একটি ভবনকে জাদুঘরও বানানো যায়, সংবাদ মাধ্যমকে ভয় দেখানো যায়, আদালতের রায় ব্যবহার করে প্রতিপক্ষকে অপরাধী ঘোষণা করা যায়, হয়তো ফাঁসিও দেওয়া যায়, কিন্তু রাষ্ট্রীয় আদেশ দিয়ে মানুষের স্মৃতি বদলে দেওয়া যায় না। 2 বছর পরও বাংলাদেশের মানুষ তাই জিজ্ঞাসা করছে, এটি যদি বিপ্লব হয় তবে বিপ্লবের সুফল কোথায়? এটি যদি গণ অভ্যুত্থান হয় তবে জনগণ এত অসহায় কেন? এটি যদি স্বাধীনতার নতুন অধ্যায় হয় তবে কথা বলার স্বাধীনতা কোথায়? আর এটি যদি জনগণের রাষ্ট্র হয় তবে সেই জনগণের ভোট, নিরাপত্তা, খাদ্য, কাজ এবং মর্যাদা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারলে জুলাইকে যতবার বিপ্লব বলা হবে, শব্দটি ততবারই ভয়ঙ্কর, নোংরা এবং ফাঁপা শোনাবে। কারণ এবারের 5ই আগস্ট আবারও প্রমাণ করছে সরকার, জামায়াত, এনসিপি এবং তাদের দেশি বিদেশি পৃষ্ঠপোষকেরা মিলে রাষ্ট্র দখল করতে পেরেছে, ইতিহাস দখলের চেষ্টা করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের মানুষের মন দখল করতে পারেনি। আর মানুষের মন দখল করতে না পারলে কোনো সন্ত্রাস বিপ্লব হয় না, সন্ত্রাসী থেকে যায়। কোনো অভ্যুত্থান ইতিহাস হয় না, কোনো দখলদার সরকার বৈধতাও পায় না। একবার ভেবে দেখবেন তো, আপনার ভেতরে কি এই প্রশ্ন কাজ করে না, জুলাই কি আসলে বিপ্লব, গণ অভ্যুত্থান, নাকি আসলে রাষ্ট্র দখল, চর দখলের মতো রাষ্ট্র দখল? উত্তরটা লিখবেন আশা করি কমেন্টে। ভালো থাকবেন সবাই।